This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পানিহাটি পুরসভায় এবার একটা থ্রেট কালচার, কিছু থ্রেট কল ঘিরে শোরগোল পড়ে গিয়েছে, যেটা জানা যাচ্ছে যে চেয়ারম্যান বদলের পরের 3 তৃণমূল কাউন্সিলরকে ফোন করা হয়, ফোনে তাদেরকে খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগ এমনটাই। প্রথমে পানিহাটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার নাম সম্রাট চক্রবর্তী, তাকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ফোন যায় ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীর কাছে, এরপর ফোন যায় কাউন্সিলর তাপসদের কাছে, এবং প্রত্যেকটা ফোনে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু প্রশ্ন, কে বা কারা এই হুমকি দিচ্ছে তা তদন্ত করে দেখছে খড়দা এবং গোলা থানার পুলিশ। বিজেপির কটাক্ষ যে গোষ্ঠী কোন্দল থেকে বাঁচতে নিজেদের নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছেন এই 3 জন কাউন্সিলর, অর্থাৎ বিজেপি গোটা বিষয়টাকে তাদের একটা নিজস্ব স্ট্র্যাটেজি বলে মনে করছে। অনন্ত আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন সরাসরি পানিহাটি থেকে। অনন্ত, আমি জানতে চাইবো যে এখন এই ধরনের উড়ো ফোন আসলে সেই ফোন কোথা থেকে আসছে সেটা জানতে খুব বেশি সময় লাগার কথা না। এক্ষেত্রে এই ফোন কোথা থেকে এসছে সেই সোর্স কি লোকেট করা গিয়েছে? এখনো পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার টিম তারা এখনো লোকেট করতে পারেনি, তারা চেষ্টা চালাচ্ছে। তবে এই ফোন কল ঘিরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। যবে থেকে চেয়ারম্যানের নাম ঘোষিত হয়েছে তবে থেকে এই থ্রেট কল আসা শুরু করেছে। শুধু 3 কাউন্সিলর বা ভাইস চেয়ারম্যান সহ 3 কাউন্সিলর নয়, নির্মল ঘোষকেও মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়ার কথাও তারা এই থ্রেট কলে আছে। ফেসবুকে তাই দেওয়া হয়েছে যে বিধায়ক নির্মল ঘোষকে মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হবে ফ্লাইওভারে। যদিও তার ছেলে তীর্থঙ্কর ঘোষ তিনি এ বিষয়ে বিচলিত নন। তিনি বলছেন যে রাজনীতিতে তারা যখন এসছেন এরকম থ্রেটের মধ্যে দিয়েই তাদের রাজনীতি করতে হয়। সম্রাট চক্রবর্তী বলছেন তারাও বিচলিত নয়। তাপস দে আতঙ্কিত কাউন্সিলর, তিনি বলছেন যে তাকে প্রাণে মেরে দেবে, তাকে আসতে হবে ট্রাফিক মোড়ে, সেখানে এলেই তাকে মেরে দেবে। কারা করছে, কেন করছে? কিন্তু মধ্যখান দিয়ে বিজেপির যুবনেতা জয় সাহা বলছেন যে তৃণমূলের গোষ্ঠীকণ্ডলটাই এই থ্রেট কালচারে চলে এসছে। এখন এটাই রাজনীতি, নিরাপত্তা বাড়ানোর জন্য কাউন্সিলররা এটা করতে পারে, এটা জয় সাহার ধারণা। সমস্তটা নিয়েই কিন্তু রাজনীতির একটা চাপানত সৃষ্টি হয়ে গেছে ফোনে থ্রেট কালচার। এই ফোনে থ্রেট কালচার কতদিন চলবে বা এর শেষ বা কোথায়, একেবারেই শেষ কোথায় সেই দিকে সেই প্রশ্নের উত্তর তো সময় দেবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই অনন্ত, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। তদন্তে খড়দা এবং গোলা থানার পুলিশ নেমেছে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত সাইবার ক্রাইম সেল এখনো পর্যন্ত বার করতে পারেনি কোথা থেকে এই ফোন এসেছে। হয়তো সময় বার করতে পারবেন। কিছু বক্তব্য আমাদের কাছে আছে, আপনাদের শোনাবো। 6:30টার সময় আমি যখন পার্টি অফিসে আসি, 6:46 নাগাদ একটা ফোন আসে। ফোন আসার পরে ফোনটা কেটে যায়, আবার 6:47-এ আসে। 6:47-এ ফোন আসার পরে আমাকে বলল যে কালকে 12টার মধ্যে রং দে বসন্তী ধাবার ওখানে আসবি, আর যদি না আসিস তোর দায়িত্ব তোর। হ্যাঁ, সোদপুর কিছু বলেনি, বলেছে রং দে বসন্তী ধাবার এখানে 12টার মধ্যে আসবি, আর না হলে এটা তোরটা তুই বুঝবি, একদম মেরে দেবো। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে সম্রাট চক্রবর্তীকে যেই ফোন নাম্বার দিয়ে থ্রেট করা হয়েছে সেম নাম্বার দিয়েই আমাকেও থ্রেট করা হয়েছে। এবং রাতে খবর পেলাম ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকে থ্রেট করা হয়েছে সেই একই নাম্বার দিয়ে। আমার মনে হচ্ছে এটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, কেননা বিজেপির সঙ্গে আমার বা সুভাষদার বা সম্রাট চক্রবর্তীর এমন কোনো ব্যাপার নেই যে তারা আমাদের থ্রেট করতে পারে। সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি পুরো রাজ্যকে নিজের সার্ভিলেন্সে রাখে। আমি তার দলের একটা কর্মী, আমার ভালো মন্দ সব দল বুঝবে। আমি এই ব্যাপারে কোনো বিচলিত নই, আমার কোনো ভাবনা নেই। দল যখন করতে নেমেছি, দলের যা পরিণতি আসবে, যাদের দেখে নেমেছি, যাদের আদর্শে নেমেছি, তারা যখন কখনো পরিণতির কথা ভাবেন না, আমরাও ভাবি না, কখনো বিচলিত হই না। তৃণমূলের হাতে তৃণমূলের আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়, বারবার প্রকাশ্যে এসেছে। কিন্তু কি কারণে এই ঘটনা ঘটছে সেটা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে এটা সামান্য সাইকেল রাখাকে কেন্দ্র করে তীব্র মারধরের ঘটনা ঘটলো। শুধু তাই নয়, তারপর চোখ উপড়ে শাস্তি দেওয়া হলো। ভাবুন নৃশংসতারা, একবার ভাবুন। থানায় গেলে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় যে এই ঘটনায় অভিযোগ যারা করেছেন সে অভিযোগ করতে দিচ্ছেন না। এটা আবার পুলিশের ভূমিকা।
ঘটনা ঘটছে নিউ ব্যারাকপুরের নব্য তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ আক্রান্ত আদি তৃণমূল কর্মীর পরিবারের। ফলে এই ঘটনায় নব্য বনাম আদির যে বাইনারি তৈরি হয়েছে, যে ন্যারেটিভ তৈরি হয়েছে বারবার, সেটা আবারও প্রকট। ঘটনায় একজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। আসুন দেখি। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগের শেষ নেই, তাই বলে দাদাগিরি দেখাতে গিয়ে চোখ উপড়ে শাস্তি। ভাইয়ের তো চোখটা চলেই গেছে। যে কেস করলে আমরা কিন্তু দেখে নেবো, বাড়ি ধরে সব পুড়িয়ে দেবো লাইন দিয়ে। এইভাবে বেঁচে থাকাটা যায় না। আমিও তো একটা পুরনো কর্মী। তৃণমূল কর্মীদের দাপাদাপি, তাদের হাতে আক্রান্ত দলের পুরনো কর্মী। মারধরের জেরে সারা জীবনের মতো অন্ধ হওয়ার মতো পরিস্থিতি। রবিবার সন্ধ্যায় বাড়ির গলিতে বাইক নিয়ে ঢুকছিলেন নন্দী বিশ্বাস। সেই সময় গলিতে একটি সাইকেল রাখা ছিল। যাতায়াতের সমস্যার জন্য সাইকেলটি সরাতে বলেন নন্দী। তার এক পরিচিত সাইকেলটি সরিয়েও দেন। সেই সময় গলির উল্টো দিকে তৃণমূলের পার্টি অফিস থেকে বেরিয়ে আসেন রাজু মিত্র সহ কয়েকজন। অভিযোগ, এক দু কথার পরই নন্দী বিশ্বাসের ওপর তারা ঝাঁপিয়ে পড়ে। চলে বেপরোয়া মারধর। ও পাশে পার্টি অফিসে বসা ছিল রাজু মিত্র নাম। ও ওখান থেকে হঠাৎ করে উঠে এসে গালাগালি দিয়ে ওকে মারলো এবং এমন ঘুষি মেরেছে, ওকে মারতে মারতে ফেলেছে, এমন মেরেছে তখন ওর এই চোখটা পুরো এই মনিটাতে মেরেছে এমন, এখান থেকে বেরিয়ে অটোমেটিকলি জেলিগুলো বেরিয়ে যাচ্ছে। রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় নন্দী বিশ্বাসকে আরজি করে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, তার চোখ নষ্ট হয়ে গিয়েছে। নন্দী বিশ্বাসের অবস্থা চোখ বাতিল হয়ে গেছে, অপারেশন হয়েছে। নিউ ব্যারাকপুর লেলিনগড়ের এটাই কার্যত তৃণমূল কংগ্রেসের অফিস। এই অফিসের ভেতরেই সেই সময় কর্মীরা ছিলেন। ঠিক এর উল্টো দিকে এই যে গলিটা দেখা যাচ্ছে, এই গলি থেকে ঢোকার মুখেই এইখানে সাইকেল রাখা ছিল, যা নিয়ে বচসা হয় নন্দী বিশ্বাসের সঙ্গে। পরিবারের অভিযোগ, অভিযুক্তদের বাধা দিতে গিয়ে তাঁরাও কম বেশি আক্রান্ত হন। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বাস পরিবারের অভিযোগ, তাঁরা থানায় অভিযোগ জানাতে গেলে পার্টি অফিসের মাতব্বররা তাদের প্রাণে মারার হুমকি দেন। থানায় গিয়ে আমাকে বড়বাবু বললো, আপনাদের যা হয়েছে ঘটনা আপনি লিখুন। আমি দরখাস্ত লিখেছি। এমন মুহূর্তে পিঙ্কাই, সজল, হাদু এরা ছেলেপিলে নিয়ে বাড়ি এসেছিল পুলিশ নিয়ে। ভয় দেখিয়ে বলেছে, তুই যদি না এই কেস তুলিস তাহলে আমরা কিন্তু সব বাড়ি ধরে পুড়িয়ে দেবো, সব কটারে দেখে নেব। বিরোধী শিবিরের হাতে নয়, আক্রান্তদের আক্ষেপ, তারা নিজেদের দলের কর্মীদের হাতেই এভাবে আক্রান্ত। এইভাবে বেঁচে থাকাটা যায় না। আমিও তো একটা পুরনো কর্মী। তা আমার প্রতি যদি টর্চার হয় আমি মেনে নেবো কি করে? মানা যায়? সম্ভব এটা? আমার ভাইয়ের আজকে চোখ উঠে গেছে। এখন এই ঘটনা ঘটে, এই ঘটনা ঘটে যাওয়ার পর পরিবার যখন থানাতে অভিযোগ করতে গেছিল, তারপরও বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী তারা যায়, গিয়ে বলে যে বয়ান বদলাতে হবে। এবার ওখানে আমার হাত থেকে গিয়ে পিঙ্কাই কাগজটা কেড়ে নিল, নিয়ে বললো, বৌদি আমি যেরম বলবো সেরম লিখতে হবে। বয়ান বদলে দিয়েছে, একমাত্র রাজু মিত্রর নামটা রেখেছে। ওখানে প্রধান বসা ছিল, সজল বসা ছিল, আরও অনেকে ছিল। প্রশ্ন হলো, অভিযোগকারীদের দাবি মতো হামলার সময় উপস্থিত থাকলেও কেন বাধা দেননি বিলকান্দা 2 এর পঞ্চায়েত প্রধান দীপা পাইক? TV9 বাংলা যোগাযোগ করলে তাঁর সাফাই, আমি বলছি আমরা পার্টি অফিসে গিয়ে করছিলাম, রক্তদান শিবির নিয়ে একটু আলোচনা করছিলাম। বন্দিও আমাদের মানে সবাই তো আমাদেরই লোক, আমরা কেন মারামারি করতে যাবো? ওখানটা কেন মারলো, কিভাবে মারলো, এগুলো কি আমরা বলে দেবো যে ওই মার একর? আমরা ঠেকানোর দিকে থাকবো, আমরা সবসময় ছাড়ানোর দিকে থাকবো। বলতে কি প্রধান স্পট থেকে সরে গেল, মারপিট যখন হলো 10 হাত 15 হাত দূরে গিয়ে দাঁড়িয়েছিল। তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তুলছে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার। কি বলছে অভিযুক্তরা? না, এটা যদি বলে থাকে তো সম্পূর্ণ ভুল। কেসের সময় আমি ছিলাম না, মানে একদম শুরুতে দেখিনি, আমরা শুনেছি বলে ওরা মিথ্যা কথা বলছে। আমি কেন জোর করতে যাবো? এটা তো পার্টিগত কোনো ঝামেলা না, বন্ধু বন্ধুর সাথে ঝামেলা। এখানে রাজনীতির কি আছে? না সজলদা আছে, না পার্টি আছে, না কেউ আছে। এরা তো খুব একটা সুবিধার মানুষ না। এরা এরকমই সবার সঙ্গে এরকম, মানে সবাই আমরা ভয়েই থাকি। এদের উপরে কথা বলার কায়দা আমাদের নেই। আমরা সঠিক বিচার চাইছি। বিচার পেতে গেলে সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু গোড়াতেই যে কেস তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ, তাহলে যে ক্ষেত্রে অনেকের নামে অভিযোগ ছিল, সেই অনেকে মিলে মারধর করেছে, সেই অভিযোগ করতে গেলে সেখান থেকে সরিয়ে নির্দিষ্ট একজনের নাম দিয়ে অভিযোগ করা হয়। তার পরিপ্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এবার চোখ রাখবো হাওড়ার বেলগাছিয়ায়। সেখানে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা বলা যায় ওখানকার বাসিন্দারা অস্তিত্বের সংকটে রয়েছেন। কোথায় যাবেন তারা? প্রত্যেক দিন ভয়ের সঙ্গে তাদের সময় কাটাতে হচ্ছে। পুনর্বাসনের দাবিতে আপাতত তারা সুর চড়াচ্ছেন, আর কিছু করার নেই। কোথায় যাবেন?
আজ ঘটনাস্থলে গিয়ে ৩-৪ দিনের মধ্যে ব্যবস্থা একটা হবে এই আশ্বাস পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দিয়েছেন। কিন্তু এই আশ্বাস পাওয়ার পর সেখানকার মানুষজন যাদের প্রত্যেক দিন এই পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে, তারা বলছেন যে যদি সমস্যার সমাধান এই ৩-৪ দিনে না হয় তাহলে সেখানকার মহিলারা যাবেন নবান্ন ঘেরাওয়ে। আর এই জায়গা ছেড়ে তারা কোথাও যেতে চাইছেন না, ফলে তারা আশ্বাস চাইছেন, তার বাস্তবায়ন চাইছেন। कर देंगे 3 दिन के बाद। सर ऐसे तो नहीं होगा ना कि बच्चे नहीं आपको सुनिए फिलहाल ममता बनर्जी का जो बोलता है वो करता है। চারপাশে বর্জ্যের পাহাড়, জলসংকট ছিলই, দোসর হলো ভয়াবহ ধস। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে পাকা বাড়ি। হাওড়ার বেলগাছিয়ায় মানুষের সঙ্গী এখন শুধুই হাহাকার। ক্রমাগত চওড়া হচ্ছে ফাটল, প্রতিদিনই নতুন করে ধস নামছে। বাড়িতে ধরছে নতুন ফাটল, পুরনো চিড় চওড়া হচ্ছে। ঘরদোড় ছেড়ে ত্রিপল খাটিয়ে রাত্রি যাপন করছেন বেলগাছিয়ার মানুষ। তাদের এখন অস্তিত্বের সংকট। মাথার ওপর ছাদ হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে। ভাগাড় সংলগ্ন এলাকা খালি করার সিদ্ধান্ত প্রশাসনের। মেম্বারকে বলা হচ্ছে যে আপনাদের যেসব বাড়িগুলো ভেঙে গেছে বা হচ্ছে তাদের ঘরে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তাদের ডকুমেন্টসগুলো তাদের কাছে সংগ্রহ করে রাখতে বলা হচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড। এদিকে এলাকা ছেড়ে যেতে চাইছেন না অনেকেই। তাদের পাল্টা প্রশ্ন, যাবেন কোথায়? পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। কোথায় যা গ্রুপ যাবে, তারপর বলে ঘর খালি করো, তো কোথায় যাব? আমরা কি যাব? গরিব তো লাতে মারছে, ওরা ভেতর ভেতর কিছু চাল করছে যে গরিবদের খাওয়াবার জন্য। না আমরা যাব না, মরবে, মরে যাব। কি চাইছেন? আমাদের বাড়ি চাই। পানীয় জল নিয়ে সমস্যা কিছুটা মিটলেও মাথার উপর দিয়ে বইছে সংকটের জল। এদিকে হাওড়ার বেলগাছিয়ায় বিপর্যয়ের 5 দিন পর এলাকা পরিদর্শনে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে এদিন সার্ভে করেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা। এলাকায় পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিমও। ক্ষোভের মুখে পুরমন্ত্রী। এলাকার একটি স্কুলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অস্থায়ী নয়। প্রশাসনের কাছে স্থায়ী সমাধান চাইছেন তারা। এদিন এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন পুরমন্ত্রী। মেজাজও হারান ফিরহাদ হাকিম। হাওড়ায় এই বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ভবিষ্যৎ কি হবে? রাজ্য সরকার কি পুনর্বাসনের দায়িত্ব নেবে? সরানো হবে বেলগাছিয়ার ভাগাড়? এই প্রশ্নের উত্তরের দিকে চেয়ে আছেন শতাধিক মানুষ। 3 দিনের ডেডলাইন। 3 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস পুরমন্ত্রীর। ইমিডিয়েটলি ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কোথাও আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তা আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি। এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। পুরমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তবে 3 দিনের মধ্যে সমস্যা না মিটলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি ভুক্তভোগীদের। তো বললো কি 3 দিনের সময় নিচ্ছি, 3 দিনের মধ্যে তোমাদের সমস্যাটা সমাধান করে দেবো। আসবে তারপর আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ 3 দিন পর আসবে, 3 দিন পর আমাদের দেশন কিছু না হলে আমরা দেখিয়ে দেবো। রাস্তায় বসে থাকবো, কি করবো? আমরা নবান্ন ঘেরাও করবো। আমরা আমাদের থাকার ব্যবস্থা করুন, তবেই আমরা সরবো। না থাকার ব্যবস্থা করলে না করবো না, আমরা ওখানে পড়ে থাকবো, ধর্ণা দিয়ে পড়ে থাকবো। আমরা তো পৌরসভার লোক, আমরা নোংরা কাটি, পুরো আমাদের পুরো উত্তর হাওড়াকে আমরা পরিষ্কার করি, তো আমরা আমাদের কোনো কিছু ব্যবস্থা হবে না। বাসিন্দাদের পুনর্বাসনের পাশাপাশি বেলগাছিয়ার ভাগাড় নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানালেন পুরমন্ত্রী। শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো, যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয়, যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়া যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। মঙ্গলবার হাওড়া বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এবং সংলগ্ন এলাকার সমস্যা নিয়ে আবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী জানান, পুনর্বাসন, জল নিকাশি সহ ডাম্পিং গ্রাউন্ড থেকে কিভাবে আবর্জনার ভার কমানো হবে তা নিয়েই আলোচনা হবে। ক্যামেরায় অভিজিৎ, অমিতের সঙ্গে সুব্রত ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে হাওড়ার এই বেলগাছিয়ায় শুভেন্দু অধিকারী তিনি ঢুকতে গিয়েছিলেন, তাকে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার তুমুল পাক বিতণ্ডা হয়, ধস্তাধস্তি হয়। পুলিশের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ, আঘাত করার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
এইটা মারলে কি রক্ত কি? আমি কি রক্ত লাগিয়ে এনেছি? মারলেন কেন? মারলেন কেন এই অফিসার? আগে সরান একে। আপনি সোলানি কেন? আপনি আগে সরান। আপনি রক্ত লাগতো সরান। আপনি আমি এখানে রাজনীতি করতে এসেছি। আপনি সোলানিদেরকে আপনি রক্তটা কেন দেখতে এসেছেন? রক্তটা বলুন। রক্ত দেখুন, দেখুন মমতার পুলিশ গোলাম মুর্তজা এসআই মারলো। দেখুন 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 এখানে দেখুন কি করেছে। দেখুন দেখুন পশ্চিমবাংলার লোক দেখুন মারলো। দেখুন আপনি মারলেন কেন? আপনার অফিসার মারলো কেন? দেখুন হয়নি। এটা কি? এটা কি দেখতে? এটা কি রক্তটা বেরোলো? শঙ্করদা বিরোধী দলনেতা যেতে দিচ্ছেন না। আপনি কাকে কি করছেন? যেতে দিচ্ছেন না আপনারা। না আপনি মারলেন কেন? উত্তর দেন। এখানে আটকালেন না কেন? আটকালেন কেন? আমি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? আমি কেটে নিয়ে এসেছি ব্লেড দিয়ে। আটকাচ্ছেন কেন? আপনি অধিকার করতে আসেন নেই। মারলেন কেন? মারলেন কেন? মারলেন কেন? রাজ্যের মানুষের সাথে আপনারা ইনজোর করলেন কেন? বললেন কেন? কি করেছেন? লাথি মেরে ফেলছেন। এই ধাক্কা দিয়েছে। খেলে করেছেন করে পড়েছে। ধাক্কা পুলিশ দিয়েছে। ধাক্কা দিয়েছে আমাদেরকে। প্রশাসন ধাক্কা দিয়েছে আমাদেরকে। বলুন রবিন ত্রিপাঠী কোথায়? ডাকুন আগে। কোচ করুন আগে। কোচ করুন আগে। ইয়ার কি পেয়েছেন? ইয়ার কি পেয়েছেন? এই যে ছবিটা আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে যেভাবে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি হলো, বাগবিতণ্ডা হলো, এই ঘটনা, এই হেনস্থার অভিযোগে আসানসোলে বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিএনআর মোড়ে পথ অবরোধ করেছেন তারা। এই ঘটনার বিহিত চেয়েছেন ঠিক এইভাবে। এই মুহূর্তে ছবিটা আপনারা যেভাবে দেখছেন, শুভেন্দু অধিকারীকে হেনস্থার ঘটনার সময়কার ছবি একদিকে আপনারা দেখছেন, তার হাত ছড়ে গিয়েছে, তিনি অভিযোগ করেছেন ধস্তাধস্তিতে তার হাত কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, তিনি সেখানে তাকে আক্রমণ করা হয়েছে, তিনি আক্রান্ত বলে অভিযোগ তোলেন। এবং এই গোটা ঘটনার প্রতিবাদে আজ আসানসোলে এই মুহূর্তে বিএনআর মোড়ে বিজেপির এই মুহূর্তে বিক্ষোভ। এই ঘটনা শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে যা হয়েছে সেটার প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন আসানসোলের বিএনআর মোড়ে। নেতৃত্বে রয়েছেন অগ্নিমিত্রা পাল, বিধায়ক অগ্নিমিত্রা পাল। আজকের এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমরা কথা বলেছিলাম অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে, কিন্তু তৃণমূল কিভাবে দেখছে বিষয়টা, তারা কি বলছেন, প্রতিনিধিত্ব করেছেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কি বলেছেন শোনাবো এবার আপনাদের। ঘোলা জলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে আরও উত্তক্ত করবেন পরিবেশ, এটা একটা থাকে সবসময় চেষ্টা। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। ঘটনাটা হচ্ছে সেখানে যে পরিবেশ, সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। আমি বলবো এইসব এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইঞ্জেকশন আপনি নিয়ে নেবেন। এই সিজনের আইপিএলের প্রথম ম্যাচে আপনাদের নিশ্চয়ই মনে আছে ইডেন গার্ডেন্সে সুরক্ষা বলয় ভেদ করে ফেন্সিং টোপকে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে প্রণাম। ধৃত ঋতুপর্ণ পাখিরাকে জামিন দিল ব্যাংশাল কোর্ট। ইডেনের নিরাপত্তায় গলদ নিয়ে আদালতে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হলো কলকাতা পুলিশকে। ব্যারিকেড টোপকে কিভাবে বিরাটের কাছে এই যুবক পৌঁছলেন প্রশ্ন করেছেন বিচারক। আইপিএল চলাকালীন ইডেন চত্বরে যেতে পারবেন না ঋতুপর্ণ, এরকম একটা নির্দেশ জারি হয়েছে। জামিনে শর্ত ব্যাংশাল কোর্টের। তুমি যখন গেলে তখন বিরাট কোহলি তোমায় কি বললো? नाम जिज्ञेस कर लो, नाम बोला भाई, बोलो भाई तू यहाँ से भाग जा, ऐसे ही बोला। फिर मैंने पकड़ लिया, फिर छोड़ दिया। बोला इसको कुछ मत करना है, लेके जाओ धीरे से, कुछ मत करना है, ऐसे ही बोला, फिर छोड़ दिया। তুমি কি জানতে না যে যেই জায়গাটা তুমি যাচ্ছ, ওই জায়গাটা যেভাবে টপকাচ্ছ সেভাবে অ্যারেস্ট হতে পারে? বা তা জেনে এরকম করলে কেন, বা কি জানতে তুমি? জানতাম যে এরকম অ্যারেস্ট হবো, মারবে ধরবে, কিন্তু সেটা সহ্য করে নিতাম। ভগবানকে করতে গেলে এইটুকুনি তো করতেই হবে, ভগবানের সাথে দেখা পেতে গেলে। তার জন্য তোমাকে তো সহ্য করতে হলো, পুলিশ কাস্টারি, তারপর পুলিশের আবেদন। কিচ্ছু মনে হয় না আমার এতে কিছু মনে হয় না, কোনো আফসোস হয়নি। ভগবানের সাথে দেখা পেয়ে গেছি, আবার কি এর থেকে বড় আফসোস কি? আচ্ছা, এই বিরাট কোহলি এতে ঘটনায় তোমাকে ইতিমধ্যে আদালত বলেছে তুমি ইডেন সংলগ্ন এরিয়া বা ইডেনে যেতেই পারবে না এই আইপিএল 2025-এ। তো সেক্ষেত্রে তোমার কি আফসোস হচ্ছে না, আর তুমি বিরাট কোহলির কাছে যেতে পারবে না বা দেখতে পাবে না? হচ্ছে, কিছু করার নাই। নেক্সট সিজন আবার যাবো, কি আছে, পালিয়ে তো যাচ্ছে না। বিরাট কোহলি এখন খেলবে, এই সময় বাড়িতেই বসে থাকবো, দেখবো খেলা।
বেশ, কি বললেন ঋতুপর্ণ, আপনাদের শোনালাম। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। ওষুধ, চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা সামগ্রীর খরচ পুনর্বিবেচনা করার জন্য স্বাস্থ্য কমিশনের তরফ থেকে নির্দেশ গিয়েছে। রাজ্যের 47টি বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকের পর এই নির্দেশ স্বাস্থ্য কমিশনের। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, এই সময় দাঁড়িয়ে এই নির্দেশ অনেকগুলো ঘটনাকে মনে করাচ্ছে। এই নির্দেশের কড়াকড়ি কবে থেকে কিভাবে বাস্তবায়িত হবে একটু ডিটেলে বলো প্লিজ। দেখো, বিধানসভা নির্বাচনের আগে বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে আরো একবার নড়েচড়ে বসলো রাজ্য স্বাস্থ্য কমিশন এবং বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে কোভিড পরবর্তী পর্যায়ে এই ধরনের একটি বড়সড় বৈঠক হলো, যেখানে 47টি বেসরকারি হাসপাতাল এসেছিল, যোগ দিয়েছিল। পুজোর পর আরো একবার বৈঠক ডাকা হয়েছে এবং যেখানে তুমি বললে যে যেখানে খরচ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে চিকিৎসা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম অর্থাৎ কনজিউমেবল যেগুলো ইউজ হয়, ইনভেস্টিগেশন যেগুলো হয়, সেইগুলোর হাত ধরে যাতে বিল যাতে আকাশ ছোঁয়া না হয় সেটা বিবেচনা করার আর্জি জানিয়েছে স্বাস্থ্য কমিশন। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গত 3 বছরে স্বাস্থ্য সাথী এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এই দুটি প্রকল্পে কতজন মানুষকে তারা পরিষেবা দিয়েছেন, কারণ তাদের শয্যা সংখ্যার নিরিখে, কারণ স্বাস্থ্য কমিশনের তরফে বলা ছিল যে শয্যা সংখ্যার অন্তত কমপক্ষে 10% পরিষেবা দিতে হবে স্বাস্থ্য সাথী এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে, সেটার একটা তথ্য তলব করা হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে বিধানসভা নির্বাচনের আগে নিশ্চিতভাবেই সরাসরি মুখে না বললেও তার একটা পরোক্ষ বা প্রত্যক্ষ যোগ রয়েছে। অনেক ধন্যবাদ সৌরভ। সাংসদদের অ্যাপ্রাইজাল, 24,000 টাকা বেতন বেড়েছে সাংসদদের, বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সাংসদদের বেতন বেড়ে 1 লক্ষ টাকা থেকে হলো 1,24,000 টাকা। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে নয়া নির্দেশ। দৈনিক ভাতা 2,000 টাকা থেকে বেড়ে হয়েছে 2,500 টাকা। সাংসদদের পেনশন 25,000 থেকে বেড়ে হয়েছে 31,000 টাকা।